আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। নতুন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। পরিচিতি। আমাদের আজকের আলোচ্য বিষয় প্রথম পত্র, অষ্টম অধ্যায়। আজকের পাঠ জনমত বা পাবলিক অপিনিয়ন। শিক্ষণফল। এই পাঠ শেষে তোমরা যে বিষয়গুলো শিখতে পারবে সেগুলো হলো জনমত কি তা বলতে পারবে, জনমত গঠনের মাধ্যমসমূহ বর্ণনা করতে পারবে, গণতান্ত্রিক ব্যবস্থায় জনমতের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে, সুশাসন প্রতিষ্ঠায় জনমতের গুরুত্ব মূল্যায়ন করতে পারবে। ছবিতে তোমরা জনমত প্রকাশের বিষয়টি লক্ষ্য করছো। এখন আমরা জনমত কাকে বলে বা জনমতের সংজ্ঞায় যাব। জনমত হলো সাধারণ অর্থে সংখ্যাগরিষ্ঠ জনগণের মতকে জনমত বলা হয়। এই অর্থে যে কোনো বিষয়ের সাথে সংশ্লিষ্ট সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতের সমষ্টিকে জনমত বলা যেতে পারে। সাধারণত প্রভাবশালী, যুক্তিযুক্ত, স্পষ্ট এবং কল্যাণকামী মতামতকে জনমত বলা হয়। জনমত শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন জ্যাক রুসো তার লেখনীতে। গণতন্ত্রের বিকাশের সাথে জনমতের ধারণাটিরও বিকাশ লাভ করতে থাকে। জনমতের সংজ্ঞার সাথে আমরা কিছু তাত্ত্বিকদের সংজ্ঞা আমি আলোচনা করছি। লর্ড ব্রাইস, জন স্টুয়ার্ট মিল, মরিস জেন্সবার্গের। লর্ড ব্রাইস বলেছেন, জনমত হল সম্প্রদায়ের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে জনগণের অভিমতের সমষ্টি। জন স্টুয়ার্ট মিলের মতে, কোনো সুনির্দিষ্ট জাতীয় সমস্যার উপর জনগণের সংগঠিত অভিমতের নাম হল জনমত। মরিস জেন্সবার্গের মতে, জনমত হল সমাজের বিভিন্ন মতামতের ঘাত প্রতিঘাতের ফলাফল, অর্থাৎ আলাপ আলোচনা সমালোচনার মাধ্যমে যেটা গ্রহণযোগ্য সমাধান বেরিয়ে আসে সেটাকেই তিনি জনমত বলছেন। সাধারণত গবেষণার ক্ষেত্রে আমরা জানি যে থিসিস, অ্যান্টিথিসিস এবং সিনথেসিসের মাধ্যমে যে ফলটা বেরিয়ে আসে সেটা থেকেই সাধারণত মতামত গ্রহণ করা হয়। ঠিক তেমনিভাবে জেন্সবার্গও সেই ঘাত প্রতিঘাতের ফলাফলকেই জনমত বলেছেন। উপরোক্ত সংজ্ঞাগুলো থেকে আমরা বলতে পারি, জনমত হচ্ছে কল্যাণধর্মী, বলিষ্ঠ, যুক্তিভিত্তিক, সুস্পষ্ট মতামত যা সরকার এবং জনগণকে প্রভাবিত করতে সক্ষম হয়। এখন আমরা যে আলোচনা যাব সেটা হলো জনমতের বৈশিষ্ট্যসমূহ। তোমাদের বইতে অনেক জনমতের বৈশিষ্ট্য দেওয়া আছে, সেখান থেকে আমি কিছু বৈশিষ্ট্য এখানে আলোচনা করছি। প্রথম বৈশিষ্ট্য হলো জনমত হলো স্বার্থ সংশ্লিষ্ট মতামত। জনমত হচ্ছে জনগণের বা সাধারণ জনগণের স্বার্থ সংশ্লিষ্ট মতামত। ব্যক্তিগত সম্পর্কিত বিষয় সম্পর্কিত অভিমতকে জনমত বলা যাবে না। ব্যক্তিগত বিষয় সম্পর্কিত কোনো মতকে জনমত বলতে পারবো না ততক্ষণ না তা সকল বা অধিকাংশ জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় হয়ে না ওঠে। 2 নাম্বার, কল্যাণকামী বা জনকল্যাণকামী। জনমত সৎ এবং জনকল্যাণকামী বা গণকল্যাণকামী। জনকল্যাণকামী না হলে তা জনমত বলা যায় না। তাছাড়া অসৎ কোনো চিন্তা বা মত জনকল্যাণ বয়ে আনতে পারে না এবং তা জনগণও গ্রহণ করে না। জনমত হলো যুক্তিভিত্তিক। জনমত যুক্তিভিত্তিক, ব্যক্তি বা গোষ্ঠীর সংকীর্ণ স্বার্থ সংশ্লিষ্ট অযৌক্তিক মত এখানে গ্রহণযোগ্য নয় এবং এটা জনমত নয়। গায়ের জোরে কোনো মত বা চিন্তা বা ইচ্ছা প্রতিষ্ঠিত করা অযৌক্তিক বা অগ্রহণযোগ্য বলে বিবেচিত হয়। 4 নাম্বার, সংখ্যাগরিষ্ঠের মতামত। জনমত একজনের মত হতে পারে, আবার সংখ্যাগরিষ্ঠের মত হতে পারে। তবে জনমত নির্ধারণে সাধারণ সংখ্যাগরিষ্ঠের মতামতকে এখানে প্রাধান্য দেওয়া হয়। জাতীয় সমস্যা এবং তার সমাধান। মূল জাতীয় সমস্যা এবং তার সমাধানকে কেন্দ্র করে জনমত গড়ে ওঠে। জনমত সবসময় একটি জাতির মূল সমস্যা এবং তার সমাধান কি হবে সেটাই অগ্রাধিকার ভিত্তিতে স্থাপন করা হয়। সুনির্দিষ্টতা। জনমত সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট। অস্পষ্ট মত বা মতের সমষ্টিকে জনমত বলা যায় না। অস্পষ্ট মত বা চিন্তা বা
এটা সর্বজন গ্রহণযোগ্যতাও পায় না। জনমত সুচিন্তিত, জনমতকে বলা হয় সুচিন্তিত মতামত। লক্ষ্যহীন মতকে জনমত বলা যায় না। জনমত সুচিন্তিত এজন্য যে তা সময়ের বিবর্তনে এবং বহুজনের সমর্থনে এই জনমত গড়ে ওঠে। এবং সর্বশেষ নিয়ন্ত্রণ ক্ষমতা। জনমত জনগণ এবং সরকারের জন্যে সরকারকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়, কেননা গণতন্ত্র হচ্ছে জনগণের জন্যে, জনগণের দ্বারা এবং জনগণের শাসন। সরকার জনগণের চাপে, জনমতের চাপে যুগোপযোগী কাঙ্ক্ষিত এবং চাহিদা অনুযায়ী এবং প্রগতিশীল কর্মসূচি গ্রহণ করতে বাধ্য থাকে। সরকার জনমতের চাপে দুর্নীতি দূর করতে সচেষ্ট হয়, প্রশাসনকে দক্ষ এবং গতিশীল করে তোলাই এবং আইনের শাসন প্রতিষ্ঠা করাই এখানে তার একমাত্র কাজ, বা তিনি করতে বাধ্য থাকেন জনমতের চাপে। এখন আমরা যে আলোচনা যাব সেটা হচ্ছে জনমতের বাহন বা জনমতের মাধ্যম সমূহ। প্রথমে যেটা আছে, অনেক তোমাদের বইতে জনমতের বাহনের বর্ণনা দেওয়া আছে, তোমরা এই বাহনগুলো পড়বে এবং তোমাদের যে বইয়ের সাথে মিল রেখেই তোমরা আমার আলোচনাটা মনোযোগ দিয়ে শুনবে। ছবিতে তোমরা কিছু নিউজ পেপারসের ছবি দেখছো, যেখানে প্রথম আলো, কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ইত্তেফাক, ডেইলি স্টার, মানব জমির সমকালের ছবি আছে। এবং এখান থেকেই তোমরা বুঝতে পারছো যে বিষয়টা কি হবে। হ্যাঁ, বিষয়টা হচ্ছে সংবাদপত্র। জনমত প্রকাশের জন্য সংবাদপত্র অন্যতম মাধ্যম। সংবাদপত্র পাঠের মাধ্যমে জনগণ দেশ বিদেশের যাবতীয় সংবাদ জানতে পারে, বিভিন্ন অভাব, অভিযোগ, দাবি দেওয়া সম্পর্কে সরকারের দৃষ্টি আকর্ষণ করে থাকে। বিরোধী দলের অভিমত সংবাদপত্র পাঠের মাধ্যমে জানতে পারে। সংবাদপত্রের গঠনমূলক সমালোচনার ভয়ে সরকার সংযত থাকে। এই জন্য বলা হয়, প্রেস যেভাবে বলে জনমত সেভাবে গড়ে ওঠে। তাই সংবাদপত্রের স্বাধীনতা থাকা উচিত। তবে মিথ্যা বা বিকৃত সংবাদ পরিবেশন করা উচিত নয়, যেটাকে সবাই জানে ইয়েলো জার্নালিজম বলে বা হলুদ সাংবাদিকতা বলে। এবং সেটার মাধ্যমে সুষ্ঠু জনমত গঠনে কখনো সহায়ক নয়। অধ্যাপক হ্যারল্ড জেলাস্কি বলেছেন, রাজনৈতিক স্বাধীনতা সংরক্ষণের জন্য সৎ এবং অবিকৃত সংবাদ পরিবেশন একান্ত প্রয়োজন। তোমরা এখন যে বিষয়টা দেখছো সেটা হলো রেডিও, টেলিভিশন, সামাজিক যোগাযোগ মাধ্যমের কিছু লোগো বা ছবি। হ্যাঁ, তোমরা বুঝতেই পারছো সেটা কি হবে, মিডিয়া এবং অন্যান্য প্রচার মাধ্যম। মিডিয়া জনমত গঠনের একটি শক্তিশালী মাধ্যম হিসেবে পরিচিত। বর্তমান যুগ হচ্ছে মিডিয়ার যুগ। আমরা বলি বর্তমান যুগে মিডিয়ার নানান ধরন আমরা লক্ষ্য করি। কিছু কিছু গণমাধ্যম শুধুমাত্র 24 ঘন্টা সংবাদ প্রচার করে থাকে এবং তারা দেশ বিদেশের তড়িৎ ঘটিত যে নিউজগুলো আছে তারা লাইভ টেলিকাস্ট করে থাকে বা সরাসরি সম্প্রচার করে থাকে। যদি আমরা বলি আমেরিকাতে, ব্রিটেনে, ফ্রান্সে বা জার্মানিতে যে ঘটনা ঘটছে তারা লাইভ টেলিকাস্টের মাধ্যমে জনগণের সাথে তারা সম্পৃক্ত হওয়ার চেষ্টা করে। এছাড়াও অন্যান্য গণমাধ্যম বা আমাদের টিভি চ্যানেলসগুলো সাংস্কৃতিক, বিনোদন, ধর্মীয় বিষয়, রাজনীতি, অর্থনীতি, সমসাময়িক বিষয় নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে জনমত গঠনে সহায়ক ভূমিকা পালন করে থাকে। এখানে তোমরা ছবিতে বাংলাদেশের পপুলার গণমাধ্যমগুলোর লোগো দেখছো। এখন যে বিষয়টি দেখছো সেখানে ছবিতে তোমরা কিছু লোকের উপস্থিতি দেখা যাচ্ছে। তারা আলাপ আলোচনা করছে, তারা সিদ্ধান্তে উপনীত হওয়ার চেষ্টা করছে এবং এখান থেকেই বোঝা যাচ্ছে যে বিষয়টা কি হবে। হ্যাঁ, বিষয়টা হচ্ছে সভা সমিতি। সভা সমিতিও জনমত গঠনের অন্যতম বাহন বা মাধ্যম হিসেবে পরিচিত। উন্নয়নশীল দেশে জনমত গঠনের সভা সমিতির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, বিশেষজ্ঞ বা বুদ্ধিজীবীগণ সভা সমিতির মাধ্যমে নিজেদের বক্তব্য প্রচার এবং প্রকাশ করে থাকে। ফলে জনগণ বিভিন্ন দল বা মতের তুলনামূলক আলোচনা বা বিশ্লেষণ সঠিকভাবে তৈরি করে থাকে এবং মতামত তৈরি করতে সমর্থ হয়। তোমরা এখন যে বিষয়টি দেখছো সেটা হলো আমাদের কিছু চলচ্চিত্রের ছবি বা যে বিষয়টা
সেটা হলো চলচ্চিত্র এবং নাটক। চলচ্চিত্র এবং নাটক জনমত গঠনের অন্যতম শক্তিশালী মাধ্যম হিসেবে পরিচিত। চলচ্চিত্র এবং নাটকের মাধ্যমে সমাজের অসঙ্গতি, সমস্যা এবং সম্ভাবনার বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করা হয়। সব চলচ্চিত্র এবং নাটক একটি নির্দিষ্ট মেসেজ থাকে বা একটা বিষয় থাকে, এবং এই বিষয় কেন্দ্রিক চলচ্চিত্র বা নাটকগুলো পরিচালিত হয়। চলচ্চিত্র এবং নাটক একটি লক্ষ্য বা শিক্ষা থাকে, যা সমাজ এবং রাষ্ট্রের পরিবেশ এবং প্রতিবেশ থেকে নেয়া। বাস্তবধর্মী, চেতনামূলক, সুস্থ ধারার চলচ্চিত্র এবং নাটকের মাধ্যমে জনমত প্রকাশিত হয়। যেমন আমরা যদি বলি 60-এর দশক, 70-এর দশক, 80 বা 90-এর দশকের যে সুস্থ ধারার সিনেমা বা নাটকগুলো, এখনও এগুলোর আবেদন অনেক বেশি। এসব থেকেই জনমত প্রকাশিত হয়। কোনো একটি সিনেমা বা নাটক যদি ভালো হয়, তার আলোচনাটা মানুষের মুখে মুখে দীর্ঘদিন ধরে থাকে। তা সমাজের মানুষের মধ্যে এবং মানুষের মনে রেখাপাত সৃষ্টি করে থাকে। তোমরা ছবিতে কিছু লোগো দেখছো, পতাকার ছবি, যেমন 14 দলীয় জোট, 20 দলীয় জোট, গণফোরামের একটা মিটিং, বাম ঐক্যফ্রন্টের একটা মিটিং এবং ইসলামী একটা দলের একটা মিটিং আমরা দেখছি। এখান থেকেই তোমরা বুঝতে পারছো বিষয়টা কি হবে। হ্যাঁ, বিষয়টা হচ্ছে রাজনৈতিক দল সংবাদপত্র, প্রচারণা বা বিভিন্ন সভা সমিতির মাধ্যমে নিজ নিজ দলের নীতি এবং কর্মসূচি প্রচার এবং জনসমর্থন লাভের চেষ্টা করে থাকে। সরকারি দল চেষ্টা করে নিজেদের সফলতাকে প্রকাশ করার জন্যে, এবং বিরোধী দলও সরকারের বিভিন্ন ত্রুটি বিচ্যুতি এবং গঠনমূলক সমালোচনার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করে থাকে। রাজনৈতিক দল জনগণকে রাজনীতিতে সক্রিয় করার জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অনুপ্রেরণা যোগায়। রাজনৈতিক দলের বক্তব্য এবং কর্মকাণ্ড জনগণকে রাজনীতির দিক থেকে সচেতন করে তোলে। তোমরা তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে দেখছো। শিক্ষা প্রতিষ্ঠানও জনমত গঠনের অন্যতম বাহন বা মাধ্যম হিসেবে পরিচিত। শিক্ষা প্রতিষ্ঠান জনমত গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তা তোমরা জানোই। আজ যারা শিক্ষার্থী তোমরা আছো, তারা আগামী দিনের কর্ণধার হবে, রাষ্ট্রনায়ক হবে এবং রাষ্ট্র পরিচালক এর দায়িত্বে তোমরা থাকবে। ছাত্রছাত্রীরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা লাভের জন্য যায় এবং পরবর্তীতে তারা শিক্ষা লাভ করে তার স্থায়ী প্রভাবটা পরবর্তী জীবনে তারা এটা প্রভাবিত হয়। শিক্ষকগণ যে আদর্শ বা ধ্যান ধারণায় তাদের কল্যাণকর, গ্রহণযোগ্য বলে যে সিদ্ধান্তগুলো নেন, যে যুক্তিগুলো প্রদর্শন করেন, তা ছাত্রদের মাঝে, শিক্ষার্থীদের মাঝে সে আদর্শে তারা অনুপ্রাণিত হন এবং পরবর্তী জীবনে বিষয়গুলো কাজে লাগান। তাহলে আমরা দেখলাম যে শিক্ষা প্রতিষ্ঠানও জনমত গঠনের অন্যতম বাহন বা মাধ্যম হিসেবে পরিচিত। তোমরা এখন যে বিষয়টা দেখছো সেটা হলো আমাদের জাতীয় সংসদের ছবি, যেটা আগারগাঁয়ে অবস্থিত। আমরা জানি আমাদের এটি আইনসভা হিসেবে পরিচিত। আইনসভাও জনমত গঠনের অন্যতম বাহন বা মাধ্যম হিসেবে পরিচিত, কারণ আইনসভায় সরকারের নীতিগুলো এখানে প্রণীত হয়, সরকারের আইনগুলো প্রণীত হয়, আইনগুলো নেওয়া হয় এবং এখানেই আলাপ আলোচনার মাধ্যমেই আমরা জানি যে সকল সিদ্ধান্তগুলো এখানেই তৈরি করা হয়। আইনসভা বর্তমানে জনমত গঠনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আইনসভার নির্বাচিত প্রতিনিধিরা বিভিন্ন বিষয়ে তর্ক বিতর্ক, আলাপ আলোচনার মাধ্যমে, প্রশ্নোত্তরের মাধ্যমে নিজ দলের পক্ষে বা অপর দলের বিপক্ষে বক্তব্য এবং যুক্তি প্রদান করে থাকেন। এসব তর্ক বিতর্ক, আলাপ আলোচনা বা সংসদের যে বৈঠকগুলো হয়, সেগুলো আমরা রেডিও, টেলিভিশন বা সংবাদপত্রে প্রকাশ হতে দেখি। জনগণও এইসব বক্তব্য বিবৃতিতে মূল্যায়ন করেন এবং তাদের মতামত দেন। স্বাধীনভাবে নিজেদের মতামত এখানে গঠিত হয়। তোমরা একটা পরিবারের ছবি দেখছো। পরিবারও জনমত গঠনের অন্যতম বাহন বা মাধ্যম হিসেবে পরিচিত। পরিবার হলো রাজনৈতিক সামাজিকীকরণের অন্যতম বাহন বা মাধ্যম। পরিবারের যিনি কর্তা থাকেন, তার যে মতামত থাকে সেটা সব সদস্যদের মাধ্যমে প্রভাবিত হয় বা প্রতিফলিত হয়। তিনি যে আইডেন্টিটিতে থাকেন, সেই আইডেন্টিটি সবার মাঝে আমরা প্রভাবিত হতে দেখি। পরিবার সামাজিক জীবনের চিরন্তন একটা বিদ্যাপীঠ হিসেবে আমরা জানি। দেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ঘটনার প্রবাহ, সমস্যা ইত্যাদি বিষয় নিয়ে পরিবার যেসব আলাপ আলোচনা করে,
তা জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিবারের সদস্যরা আমরা জানি যে পরিবার থেকে তারা সমাজে বিভিন্নভাবে তারা কাজ করে থাকেন এবং সিদ্ধান্ত গ্রহণে তারা অগ্রণী ভূমিকা পালন করে থাকেন। তোমরা এখানে বাইতুল মোকাররমের সামনে কিছু গণজমায়েত দেখছো, যেখানে ধর্মীয় কিছু গোষ্ঠী দিক নির্দেশনা দিচ্ছে। নিচের ছবিতেও ঠিক একইভাবে ধর্মীয় একটা গোষ্ঠী আছে। পরের ছবিতেও বৌদ্ধ ধর্মের কিছু অনুসারীরা তাদের ধর্মের বিভিন্ন বিষয়ে বক্তৃতা বিবৃতি দিচ্ছেন। এখান থেকে আমরা জানলাম যে ধর্মীয় সংঘ যেটি জনমত গঠনে প্রভাব বিস্তার করে থাকে। অনেক সময় ধর্মীয় সংঘ গঠন বা ধর্মীয় সংঘগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে জনমত গঠনের ক্ষেত্রে, কেননা ধর্মীয় সংঘগুলো তাদের আলোচনা এবং তাদের উপদেশ জনগণ অনেকটা প্রভাবিত হয়, কারণ এখানে ধর্মের বিষয়ে মানুষের একটা সফট কর্নার কাজ করে এবং তাদের যে কথাগুলো আছে এগুলো মানুষ অক্ষরে অক্ষরে মেনে চলার চেষ্টা করে থাকে। এই ছবিতে তোমরা বিজিএমই এবং বিকেএমই এর দুটো লোগো দেখছো। আমরা জানি যে বিজিএমই এর কাজ কি, বিকেএমই এর কাজ কি। তারা বিশাল বিশাল যে ইন্ডাস্ট্রিগুলো আছে এগুলো নিয়ন্ত্রণে কাজ করে থাকে। হ্যাঁ, এরকম ব্যবসা এবং ব্যবসাভিত্তিক সংঘও জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সাধারণত সকল ব্যবসা প্রতিষ্ঠানেই এরকম সংঘ আছে যারা তাদের যে বিভিন্ন দাবি দাওয়াগুলো আছে এগুলো সরকারের কাছে উপস্থাপন করে এবং তাদের বিভিন্ন পেশাভিত্তিক যে সংঘগুলো আছে, ইউনিয়নগুলো আছে, সমিতিগুলো আছে, প্রায় সময় তারা বক্তৃতা বিবৃতি দেয় এবং আলাপ আলোচনার মাধ্যমে জনমত গঠনে সহায়তা করে থাকে। আমরা এট এ গ্ল্যান্স এখন দেখি উপরের আলোচ্য বিষয়ের যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম সেগুলো হলো জনমত গঠনের যে বাহন বা মাধ্যমগুলো, সেগুলো হলো সংবাদপত্র, মিডিয়া, সভা সমিতি, চলচ্চিত্র, রেডিও, টেলিভিশন, রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, আইনসভা, পরিবার, ধর্মীয় সংঘ এবং পেশা ও ব্যবসাভিত্তিক সংঘ। এখানে তোমরা একটা প্রতীকী ছবি দেখছো, যেখানে বলা হচ্ছে ছবিতে সংবাদপত্রের কণ্ঠরোধের ব্যাপারটি এখানে লক্ষণীয়। সাধারণত একনায়কতান্ত্রিক, সামরিক, রাজতান্ত্রিক বা অগণতান্ত্রিক সরকারি ব্যবস্থায় এরকম নজির আমরা লক্ষ্য করি। এতে জনমতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকার গণমাধ্যমের কণ্ঠরোধ করে এবং নিজেদের আইন আদেশ বলবৎ রাখে, ফলে জনমত এখানে ক্ষতিগ্রস্ত হয় এবং সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়ে। গণতন্ত্র এবং জনমত আমরা জানি যে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আধুনিক প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনমত এর উপর নির্ভরশীল। গণতন্ত্র এবং জনমত প্রায় সমার্থক শব্দ। গণতন্ত্র হচ্ছে জনগণের জন্য, জনগণের দ্বারা এবং জনগণেরই শাসন। জনসম্মতির ভিত্তিতেই গণতান্ত্রিক সরকার তাদের ক্ষমতায় অধিষ্ঠিত হয় এবং আবার তারা ক্ষমতা হারিয়ে ফেলে যদি জনমত বা জনগণের আস্থা হারায়। ক্ষমতা হারানোর ভয়ে সরকারি দল জনমতের প্রতি শ্রদ্ধাশীল থাকে সবসময়। তাই বলা যায় গণতন্ত্রের সদা জাগ্রত জনমত সরকারের স্বেচ্ছাচারিতা রোধ এবং গণতন্ত্রের স্বরূপ বজায় রাখতে সক্ষম হয়। তাহলে এখানে গণতন্ত্র এবং জনমতের মধ্যে আমরা ঘনিষ্ঠ সম্পর্ক দেখছি। যেখানেই জনমতের প্রতিফলন হয় সেখানেই গণতন্ত্রের শক্তিশালী একটা কাঠামো আমরা লক্ষ্য করে থাকি। এখন আমরা যাব সুশাসন প্রতিষ্ঠায় জনমত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যেখানেই সুশাসন থাকবে সেখানেই জনমত থাকবে এবং জনমতের পাওয়ার যেখানে বেশি সেখানে সরকার সুশাসন নিশ্চিত করতে পারে। আমরা জানি যে যুক্তিযুক্ত, প্রভাবশালী, স্পষ্ট, কল্যাণকামী মতামতকেই জনমত বলা হয়। গণতন্ত্রের বিকাশের সাথে সাথে জনমতের ধারণাও বিকশিত হতে থাকে। আধুনিক প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনমতের উপর নির্ভরশীল। গণতন্ত্র এবং জনমত প্রায় সমার্থক শব্দ হিসেবে পরিচিত। গণতন্ত্র হচ্ছে জনগণের জন্য এবং জনগণের দ্বারা পরিচালিত। এখানে সুশাসনের জন্যে সরকার এবং প্রশাসনের স্বচ্ছতা এবং জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে হয় বা প্রতিষ্ঠা আবশ্যক। যেখানেই সুশাসন থাকবে সেখানে অবশ্যই সরকারের জবাবদিহিতা থাকতে হবে, স্বচ্ছতা থাকতে হবে, নিরপেক্ষতা থাকতে হবে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা থাকতে হবে
সুতরাং সুষ্ঠু জনমত গড়ে তুলতে হলে প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা এবং জবাবদিহিতা অবশ্যই একান্ত দরকার। সরকার জনমতের চাপে দুর্নীতি দূর করতে সচেষ্ট হয়। প্রশাসনকে দক্ষ এবং গতিশীল করে তোলার জন্যে, আইনের শাসন প্রতিষ্ঠার জন্যে জনমত একান্ত আবশ্যক। তাইলে এইভাবে আমরা বলতে পারি জনমতের চাপে সুশাসন প্রতিষ্ঠিত হয়। জনমত যদি স্ট্রং থাকে তাহলে অবশ্যই সুশাসন নিশ্চিত করা সম্ভব। আর যেখানে জনমত নেই সেখানে দুর্নীতির আখড়ায় পরিণত হয় প্রতিষ্ঠানগুলো। সুতরাং বলা যায় যে সুষ্ঠু জনমতের সাথে সুশাসন এর ঘনিষ্ঠ সম্পর্ক বা নিবিড় সম্পর্ক এখানে জড়িত। দ্বিতীয় যে ছবিটা আছে সেটিতে আমরা দেখছি মানুষের কথা বলার স্বাধীনতা বা মত প্রকারের স্বাধীনতা এখানে খর্ব করা হয়েছে বা রোধ করা হয়েছে, তার একটা প্রতীকী ছবি। একনায়কতান্ত্রিক, অগণতান্ত্রিক বা স্বৈরাচারী বা সামরিক সরকার ব্যবস্থায় এই বিষয়টি লক্ষণীয়। জেল জুলুম নির্যাতনের মাধ্যমে সুশীল সমাজের প্রতিনিধি, বুদ্ধিজীবী, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্বদের এখানে হয়রানি করা হয় এবং তাদের কণ্ঠরোধের চেষ্টা করা হয়, যেটা জনমতের বিপরীত একটা বিষয়। এখানে জনমতকে এখানে প্রাধান্য দেওয়া হয় না বা জনমতকে কণ্ঠরোধ করা হয়। সারসংক্ষেপ, উপরের আলোচ্য বিষয় থেকে আমরা যদি বলি তাহলে এখানে আমরা যে বিষয়টি পাই সেটা হচ্ছে জনমত কি, জনমতের বৈশিষ্ট্যসমূহ, জনমতের যে বাহনগুলো আছে এই বাহন এর গুরুত্ব এবং বাহনগুলো কি কি, এবং গণতন্ত্র ও জনমত এর সম্পর্ক, সুশাসন প্রতিষ্ঠায় জনমতের গুরুত্ব আমরা জানলাম। অনুশীলনমূলক কাজ, তোমরা আলোচনা থেকে বা উপরের যে আলোচ্য বিষয় সেখান থেকে জনমত কি সেটা তোমরা কাজগুলো করে ফেলবে। সেটা হচ্ছে জনমত কি, জনমতের বৈশিষ্ট্যসমূহ লিখো, জনমতের বাহন বা মাধ্যমসমূহ বর্ণনা করো। আবার আসতে পারে জনমতের একটি বাহন বা দুটি বাহনের বর্ণনা দাও। উল্লেখ দিতে হতে পারে অথবা উল্লেখ করা ছাড়াও এভাবে আসতে পারে, অথবা আসতে পারে জনমতের বাহন হিসেবে সংবাদপত্র, শিক্ষা প্রতিষ্ঠান বা আইনসভার বর্ণনা দাও, অথবা যে কোনো একটি আসতে পারে। আবার আসতে পারে জনমতের বাহনগুলো বর্ণনা দাও, এভাবে আসতে পারে। 6 নাম্বার, সুশাসন প্রতিষ্ঠায় জনমতের গুরুত্ব আলোচনা করো বা বর্ণনা করো। তোমরা এই অনুশীলনমূলক কাজগুলো তোমাদের বই থেকে করে ফেলবে। আর তোমরা যে আমাদের যে আলোচনাগুলো আছে এগুলোতে অংশ নিবে, তোমরা পড়াশোনা করবে, এই আশায় আজকে তোমাদের ক্লাস শেষ করছি। তোমরা নিরাপদে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।